This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সেপ্টেম্বরের পরের থেকে যদি ভারতের শেয়ার বাজারে একটু নজর রাখা যায়, একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল ভারতীয় শেয়ার বাজার, আর যেটা অর্থনীতির ওপরে একটা যথেষ্ট প্রভাব ফেলেছিল। কিন্তু খুব সম্প্রতি যদি আমরা একটু নজর রাখি, সেক্ষেত্রে শেয়ার বাজার বেশ কিছুটা চাঙ্গা হচ্ছে। অর্থাৎ শেয়ার বাজারে যে মন্দা ভাবটা দেখা গিয়েছিল, সেই মন্দা ভাব কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে শেয়ার বাজার। ফলে যারা বিনিয়োগ করছেন তারাও কিছুটা হলে লাভের মুখ দেখছেন। আমি বেশ কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো। গত কয়েক মাসের মন্দা কাটিয়ে ধীরে ধীরে চাঙ্গা হচ্ছে শেয়ার বাজার, লাফিয়ে লাফিয়ে উঠছে ভারতের শেয়ার বাজার। সেপ্টেম্বরের পর থেকে যেটা বলছিলাম, ক্রমাগত পড়েছে ভারতের শেয়ার বাজার, মন্দা কাটিয়ে ফের ৭৫,০০০-এর ঘরে ঢুকে পড়েছে ভারতের সূচক। নিঃসন্দেহে ভারতীয় অর্থনীতির জন্য একটা বড় সুখবর বলতেই হচ্ছে। ভারতের বাজারের এই উত্থানের ফলে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন, স্বাভাবিকভাবেই তারা খুশি। ইতিবাচক লক্ষণ এটা ভারতীয় অর্থনীতির জন্য। ২০২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে জিডিপি রেকর্ড করা হয়েছে ৬.২%, ৫.১% বেড়েছে দেশের গড় শিল্প উৎপাদন, ১৬% বেড়েছে সরকারি কর আদায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দেবাশিস মজুমদার, বিশিষ্ট অর্থনীতিবিদ। দেবাশিস বাবুর সঙ্গে কথা বলবো। এই যে সেপ্টেম্বরের পর থেকে আমরা দেখেছি ভারতীয় শেয়ার বাজারে একটা লাগাতার পতন, রক্তক্ষরণ, যেটা আমরা একেবারে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলে থাকি। কিন্তু হঠাৎ করে ভারতীয় শেয়ার বাজারের এই উত্থান ভারতীয় অর্থনীতির জন্য ঠিক কতটা সুখবর? শেয়ার বাজারের যে পুরোপুরি যে লগ্নি এবং তার যে লেনদেন, এটার সঙ্গে বাস্তবে আমরা অর্থনীতিবিদরা যেটা বলি, বাস্তবের যে উৎপাদনের মানে দেশের উৎপাদনের বা যেটাকে আমরা বলি বাস্তব উৎপাদন ক্ষেত্রের সম্পর্ক তেমন থাকে না। এটা পুরোপুরি একটা ফাটকা কারবারের বা ফাটকা যে মোটিভেশন আমরা বলি স্পেকুলেটিভ মোটিভ, তার উপর ভিত্তি করে যে কোনো একটা ধরুন অ্যানাউন্সমেন্ট, যে সরকারি কোনো ঘোষণা, তারপরে হঠাৎ দেখবেন শেয়ার বাজারের দর বেড়ে গেল। এবার বিদেশের বাজারে হয়তো আমেরিকার কোনো নীতি বা কোনো বিদেশি নীতি হয়তো তারা মনে করছে ভারতের অনুকূলে আসবে, তারপরেও শেয়ারের দর হঠাৎ বেড়ে যেতে পারে। আবার সামান্য এই বৈদেশিক যে অর্থনৈতিক যে সমস্ত নীতিগুলো গ্রহণ করে, যেমন ধরুন ফেডারেল রিজার্ভ তারা যে নীতি গ্রহণ করলো, বা ব্যাংক ইউরোপিয়ান ইকোনমিতে কিছু হলো, সেই সমস্ত নানান প্রভাবের ফলে উত্থান পতন হয়। তার সঙ্গে আমাদের দেশের মোট উৎপাদনের মানে যেটাকে আমরা বলি বাস্তব উৎপাদন তেমন কোনো সম্পর্ক নেই বলে আমি মনে করি। দেবাশিস বাবু, আরো একটু বেশ কিছু পয়েন্ট আপনার থেকে জানতে চাইছি। এই যে বাজারের এই যে অসাধারণ লাফ বা এক লাফে শেয়ার বাজারের এতটা উত্থান, নেপথ্যে যদি আমরা বেশ কিছু কারণ হিসেবে জানতে চাই, কোন কোন কারণগুলোকে প্রথমে রাখবেন? হ্যাঁ, একটা হচ্ছে ধরুন আমাদের যে মানে অর্থনীতির বেশ কিছু মানে আপনি যেটা বললেন যে ইঙ্গিত বা ইন্ডিকেটর, সেগুলোর মধ্যে একটা হচ্ছে যে মুদ্রাস্ফীতির হার। এবং মুদ্রাস্ফীতির হারে আমরা দেখতে পাচ্ছি যে একটাকে আমরা বলি যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ভোক্তা দাম সূচক ভিত্তিতে, মানে আমাদের যে রিটেল প্রাইস মানে এমনি দৈনন্দিন যে দাম, সেই দাম খুচরো দামের ভিত্তিতে যে মুদ্রাস্ফীতি, সেটা একেবারে সর্বনিম্ন জায়গায় নেমে এসছে 3.6% আপনি দেখবেন। আর যেটা হোলসেল প্রাইস ইন্ডেক্স মানে যেটাকে আমরা বলি মানে কি বলবো এটাকে বাংলায় আপনারা কিভাবে বলেন, হোলসেল প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে যে মুদ্রাস্ফীতি, সেটা নেমে এসছে প্রায় 2.6%। মানে এই মুদ্রাস্ফীতি নেমে আসার অর্থ হলো মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা বাড়লো। মানে যাদের আয় স্থির তাদের ক্রয় ক্ষমতা যদি বেড়ে যায়, তাহলে এই অর্থনীতিতে একটা সামগ্রিক চাহিদার উত্থান হতে পারে। এবং চাহিদার উত্থান হওয়া মানেই কিন্তু একটা গতি আসা, অর্থাৎ বিক্রি বাট্টা একটু ভালো হবে। এবং এর ভিত্তিতেও কিন্তু শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানির দাম বাড়তে পারে এবং তারপরে একটা লাভ দেখা যায়। আরেকটা হচ্ছে যে এখানে ধরুন যে ভারতবর্ষের যে বৃদ্ধির হার, মানে আমাদের সামগ্রিক মোট উৎপাদনের যে বৃদ্ধির হার, সেটাও কিন্তু যে ফোরকাস্ট, সেটা ওই 6.2%-এর মতো। সেটা আমাদের অন্যান্য দেশের তুলনায় মানে অন্যান্য সারা পৃথিবীতে তো এখন একটা অস্থিরতা চলছে, সেই অস্থিরতার পরিপ্রেক্ষিতে ভারতের বৃদ্ধির হার যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে হয়। এবং আমার একটা দৃষ্টিকোণ থেকে আমি একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে আগামী 2রা এপ্রিল ট্রাম্প তার একটা
রেসিপ্রোকাল ট্রেড পলিসি ঘোষণা করবে। আচ্ছা। রেসিপ্রোকাল ট্রেড পলিসিটা হচ্ছে যে ভারতবর্ষ থেকে আমেরিকায় যে সমস্ত দ্রব্য রপ্তানি হয় তার উপরে ট্রাম্প কি হারে শুল্ক চাপাবে। এটাকে বলা হয় যে আমরা যদি আমেরিকান দ্রব্যের উপর শুল্ক চাপাই, তারাও কিন্তু একটা রিটালিয়েট করে আর কি, মানে এটা প্রতিশোধমূলক শুল্ক বলা হয়। ট্রাম্প বলছে যে আমার দ্রব্যে যদি তুমি বেশি শুল্ক চাপাও, আমরাও বেশি শুল্ক চাপাবো। তবে সেটা এখন বোধহয় কিছুটা কথাবার্তার পরে ঠিক হয়েছে যে এই যে প্রতিশোধমূলক যে শুল্ক ভারতীয় দ্রব্যের উপরে, সেটা চাপানোর ক্ষেত্রে এখনো ওই 2রা এপ্রিলের পরে জানা যাবে, এবং আশা করা হচ্ছে যে সেক্ষেত্রে আমরা একটুখানি সুরাহা পাবো। সেই সুরাহা যদি পাই তাহলে এক্সপোর্ট, আপনি মনে রাখবেন ভারতবর্ষের এক্সপোর্ট কিন্তু তার গতি কিন্তু ঊর্ধ্বমুখী নয়। এক্সপোর্ট ইনকাম আস্তে আস্তে কমেছে, আবার ইম্পোর্টটাও কমেছে, মানে ইম্পোর্ট কমেছে। হ্যাঁ, এবং ইম্পোর্টটা বেশি কমাতে আমাদের যে ট্রেডের যে ডেফিসিট বা ঘাটতি, সেটাও কিন্তু আমাদের আগের তুলনায় কমেছে। মানে ধরুন জানুয়ারি 2025 ছিল $22 বিলিয়ন, সেটা এখন হয়েছে প্রায় $15 বিলিয়ন, মানে একটু কমেছে। এটা একটু সুরাহা। এই যে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ঘাটতি কমে আসা, এটাও একটু আসার কথা। এই জন্য কিন্তু এটাও একটা ইন্ডিকেটর যে শেয়ার বাজারে তারা ভাবছে যে আমাদের বিদেশি মুদ্রার ভান্ডার যদি বাড়ে এবং বিদেশি বাজার যদি ভবিষ্যতে প্রসারিত হয়, ট্রাম্পের নীতি যদি আমাদের অনুকূলে আসে এবং বিদেশের অন্যান্য দেশের সঙ্গে ভারতীয় যে বহির্বাণিজ্যের যে উন্নতি সেটা যদি অব্যাহত থাকে এবং সারা বিশ্বে যে একটা অবনতি, একটা মন্দা, সেই মন্দার অবস্থা যদি কাটিয়ে ওঠার একটা সম্ভাবনা আছে। মানে ধরুন আজকে এই হামাসের সঙ্গে এটা খুবই একটা মানে জিওপলিটিক্যাল যেটা চলছে আর কি আমাদের ইসরায়েলের সঙ্গে ওইখানে, সেইগুলো যদি একটু কমে আসে, মানে সবাই চেষ্টা করছে, কিন্তু এই যে চেষ্টা করছে যাতে অস্থিরতাটা কমে আসে, তাহলে বিশ্ব অস্থিরতা যত কমবে আমাদের অর্থনীতির, কারণ আজকাল কিন্তু আপনি ভারতীয় অর্থনীতিকে আলাদা করে ভাবতে পারেন না। এটা হচ্ছে বিশ্বের অর্থনীতি, ভারত তার অংশ মাত্র। কাজে বিশ্বের অর্থনীতিতে যদি মন্দা অবস্থা কেটে একটু উত্থান হয়, তাহলে আমাদের যে বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী, তারাও ভারতবর্ষে আসবে। এবং মনে রাখবেন ভারতবর্ষে বিদেশি বিনিয়োগের যে ফ্লো, প্রবাহ, সেটাও কিন্তু নির্ভর করে যে ভারতবর্ষের আর্থিক অবস্থা কেমন। সেই দিক থেকে দেখতে গেলে এখন আপাতত একটু ভালো, কিন্তু আপনাকে আবারও বলছি, ভারতবর্ষের বেকারত্বের অবস্থা এখনো কিন্তু যুবক বেকারত্ব, মানে ইয়থ আনএমপ্লয়মেন্ট কিন্তু এখনো 10%, যদিও ওভারঅল বেকারত্ব কমেছে। এখনো কিন্তু আয় বৈষম্য রয়েছে, বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো কিভাবে ওভারকাম করে ওঠা যায় অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম অর্থনীতিবিদ ডক্টর দেবাশিস মজুমদার ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।